আপনি শুনছেন সাহিত্য এফএম, কান পাতলেই খুশি। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। মুঠোফোন আর কম্পিউটার স্ক্রিন ছাড়া আজকের সময় প্রায় অচল। তাই অ্যাসাইনমেন্ট কিংবা সেন্টিমেন্ট সব কিছুই যখন প্রায় স্ক্রিন নির্ভর, তখন গল্প স্বল্প এখানেই হোক না হয়। তাই আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে আপনার জন্য বাংলা ও বিশ্ব সাহিত্যের সমুদ্র থেকে কিছু জলোচ্ছ্বাস ধরে রাখার। শুনেই দেখুন না, আশা করি ভালো লাগবে। আমাদের আজকের নিবেদন ইভান গুপ্তের লেখা স্বপ্নে খুন। ইভান গুপ্ত লেখকের ছদ্মনাম। ইভান সত্যজিৎ রায়ের লেখার একনিষ্ঠ ভক্ত এবং এদেশে প্রথম ফেলুদা ফিকশন লিখে তার লেখার যাত্রা শুরু করেন। তারপর বিভিন্ন জনরার গল্প লিখেছেন, যেমন ভূতের, অলৌকিক, মনস্তাত্ত্বিক, হাসির ও গোয়েন্দার গল্প ইত্যাদি। লেখালেখি ছাড়াও ওনার আরও দুটো পরিচয়, উনি ফটোগ্রাফার ও রেডিও প্রেজেন্টার। শুরু হচ্ছে স্বপ্নে খুন। বিজ্ঞান অনেক কিছুই প্রমাণ করেছে যুক্তি দিয়ে। এই প্রক্রিয়া একদিনে হয়নি, বহু হাজার বছর ধরে চলেছে ও চলছে সেই কাজ নিরলসভাবে, কখনো প্রকাশ্যে, কখনো গোপনে। আর যা এখনো প্রমাণ করতে পারেনি, সেই সব ঘটনাকে কোথায় রাখব? বিশ্বাসের দোরগোড়ায়, নাকি অবিশ্বাসের রাস্তা কুঁড়ে? আমার নাম অনির্বাণ সরকার, বয়স ৩৮। আমার মা মারা গেছেন যখন আমার ১২ বছর বয়স। বাবা মারা গেছেন আমার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরের বছরেই। আমি একটা নামী সাবান প্রস্তুতকারক কোম্পানির সেলস ম্যানেজার। যাদবপুর অঞ্চলে একটা ২ কামরার ফ্ল্যাট কিনেছি ১.৫ বছর হলো। ফ্ল্যাটে আমি ছাড়া থাকে কাজের লোক হরিপদ। আমি ঘুমোতে ভয় পাই। জানেন, ঘুমোলে যে স্বপ্ন দেখি, তার মধ্যে এমন কিছু স্বপ্ন মাঝে মাঝে দেখি যা শুধু অদ্ভুত নয়, ভীতিকর। দেখি আমি মানুষ খুন করছি স্বপ্নে, কিন্তু এটা নিছক স্বপ্ন থাকছে না। কারণ হ্যাঁ, বলুন। আমি এখনো অবধি যে কটা স্বপ্নে দেখেছি যে আমি কাউকে খুন করছি, বাস্তবে খবর পেয়েছি যে ১ সপ্তাহের মধ্যেই তারা কোনো না কোনোভাবে মারা গেছেন। আচ্ছা, এদের মানে আপনি যাদের স্বপ্নে দেখেন, তাদেরকে কি আপনি ব্যক্তিগতভাবে চেনেন? সবসময় নয়, তবে কেউই একেবারে অচেনা নয়। অন্তত তাদের নাম ও কাজ সম্পর্কে আমি ওয়াকিবহাল সংবাদ মাধ্যমের দৌলতে। আচ্ছা, এরা বাস্তবে কিভাবে মারা গেছেন বলে জেনেছেন? অস্বাভাবিকভাবে নয় নিশ্চয়ই? না, বেশিরভাগ ক্ষেত্রেই তা নয়। কেউ শারীরিক ব্যায়ামের কারণে বা অ্যাক্সিডেন্টে, তবে অ্যাবনর্মাল নয়। আবার কখনো, যেমন কাশ্মীরে জঙ্গিহানায় যে মন্ত্রী মারা গেলেন, সেটাও দেখেছি ঘটনা ঘটার ৪ দিন আগেই। স্বপ্নে কিভাবে খুন করেন এদের? নানান রকমভাবে। রিভলভার দিয়ে, বিষ খাইয়ে, ঠেলে ফেলে দিয়ে, গলা টিপে। কন্টিনিউ করবেন নাকি কষ্ট হচ্ছে? আরও খানিকটা পারবো মনে হয়। ঘুমোতে ভয় করে। যদি আবার ওই ধরনের স্বপ্ন দেখি, আমার কোনো চেনা পরিচিত যদি, কি জানি, আমি স্বপ্ন দেখি বলেই কি এরা মারা যায়? নো, ইটস দ্য আদার ওয়ে রাউন্ড। ফিজিক্যাল ম্যানিফেস্টেশন অফ ড্রিম, একটা কল্পনা। ওটা হয় না। ওটা হলে আপনি স্বপ্নে দেখলেন পড়ে গিয়ে পা ভাঙলেন, আর ঘুম থেকে উঠে দেখলেন আপনার পা ভেঙে রয়েছে। সেটা আজগুবি ব্যাপার। কিন্তু আমার এই ক্ষমতা বা ব্যায়াম যাই বলুন, এটা তো একটা অভিশাপ। আমি এর থেকে নিস্তার চাই। প্যারাসাইকোলজিস্ট ডক্টর অমরেশ ত্রিপাঠী। আসুন তার কেস ডায়েরির কয়েকটা পাতা উল্টে দেখা যাক। ৯ ডিসেম্বর ২০১৯। আজ একটা ভারী ইন্টারেস্টিং কেস পেলাম। ইএসপি বা এক্সট্রা সেন্সরি পারসেপশন, অতীন্দ্রিয় ক্ষমতা। বিভিন্ন মৃত্যুর আভাস পায় স্বপ্নে। নানান রকম পরীক্ষা করে বুঝলাম পেশেন্ট মরবিডিটি অবসেসড নয়, প্যাথোলজিক্যাল লায়ারও নয়। তাহলে সত্যি কি তার একটি বিশেষ ক্ষমতা আছে?
পেশেন্ট স্বপ্ন দেখছে বিভিন্ন ব্যক্তিকে সে নিজে খুন করছে। কেন নিজে খুন করছে? অবচেতনের সমাজের প্রতি কোনো আক্রোশ, হীনমন্যতা? আই মাস্ট সে, এই ধরনের কেস পেলে যে কোনো প্যারাসাইকোলজি গবেষকই উত্তেজিত হবে। আমিও তাই। কাল একবার এডওয়ার্ড শেলডনের সঙ্গে যোগাযোগ করতে হবে। বন্ধু এডি অনেক দিন ধরেই ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ সাইক্রিয়াটিক ইভ্যালুয়েশনে ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস বিষয়ে অধ্যাপনা ও গবেষণা দুইই করছে। দেখতে হবে এডি কিছু নতুন দিক দেখাতে পারে কিনা। আসুন এবার খানিক উঁকি মারা যাক অনির্বাণের মনের কোণে। ডক্টর ত্রিপাঠীকে সব বলতে পেরে খানিকটা হালকা লাগছে। এছাড়া আর কোনো উপকার পাবো কিনা জানি না। ওষুধ তো তেমন কিছু দিলেন না, শুধু ঘুমের ওষুধ দিলেন। বললেন স্বপ্নবিহীন ঘুম হবে, যখন খুব দরকার তখনই যেন খাই। আমার কি কোনো বিশেষ ক্ষমতা আছে? দেশ জুড়ে হইচই ফেলে দেওয়ার মতো কোনো ক্ষমতা? টিভিতে ইন্টারভিউ হবে, কাগজের লোক আসবে, অনেক খ্যাতি? না, থাক, ওসব ভাববো না। আগে থেকে কারোর মৃত্যু জেনে যাওয়াটা খুব ভালো অনুভূতি নয়। মৃত্যুর আসার একটা প্রসেস আছে, সেটা অসাবধানতা হতে পারে, অসুখ হতে পারে। কারুর অসুখ হলে তার কাছের মানুষরা প্রস্তুত হওয়ার সময় পায়, মানসিকভাবে তৈরি হতে পারে। একজনের অসাবধানতা থেকে অন্যেরা শিক্ষা নেয়। কিন্তু আমি তো পিয়ন, মৃত্যুর চিঠি বয়ে আনি। অথচ যার মৃত্যু হবে বলে জানি, তাকে সাবধান করার কোনো রাস্তা নেই। কেউ বিশ্বাস করবে না এবং মৃত্যু হলে আমায় সন্দেহ করার একটা সম্ভাবনা থেকেই যায়। ডক্টর ত্রিপাঠী কি এই ব্যারাম সারাতে পারবেন? আরও কিছু সিটিং তো দিতে হবে বললেন, এক একটা সিটিং 2000 করে। কিছু করার নেই, খরচটা করতেই হবে। আজ রাতে একটা ঘুমের ওষুধ খাবো। এইভাবে না ঘুমে তো আর দিনের পর দিন থাকা যায় না। এরকম চলতে থাকলে কর্মক্ষমতা কমবে, আমার চাকরিটা হারানোরও সমূহ সম্ভাবনা। এসব ভাবতে ভাবতে আবার স্বপ্নের মধ্যে ডুবে যায় অনির্বাণ। যোদ্ধার পরাজয় নাটকের শেষ সিনের জন্য তৈরি হচ্ছেন বিখ্যাত মঞ্চ অভিনেতা ষাটোর্ধ্ব অর্ধেন্দু শেখর রায়। পাঞ্জাবির পকেটে রিভলভারটা নিয়ে ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে গেলেন। শেষ সিনে অর্ধেন্দু শেখর নাটকে একজন রিটায়ার্ড কর্নেল আত্মহত্যা করবেন। নিজের রিভলভারের নল মাথার ঠিক ডান দিকে কানের উপরে ঠেকিয়ে ট্রিগার টিপবেন। ব্যাস, শুধু রিভলভারের নকল বুলেট নয়, আসল বুলেট ভরে রেখেছি আমি, অনির্বাণ। অর্ধেন্দু বাবু তো জানেন না এটিই তার জীবনের শেষ সিন হবে। এই তো ঠিক, এটাই তো স্বাভাবিক। মৃত্যু তো এইভাবেই আসে। কোন মুহূর্তটা শেষ মুহূর্ত আমরা কি কেউ জানি? কেউ জানে? আমি পর্দার ফাঁক দিয়ে অন্ধকারে দাঁড়িয়ে দেখতে লাগলাম কিংবদন্তি শিল্পীর শেষ অভিনয়। ধর্মর করে বিছানায় উঠে বসল অনির্বাণ। ভোরের আলো সবে ফুটছে, বেশ ঠান্ডা, কিন্তু অনির্বাণের সারা গা ঘামে ভিজে গেছে। গায়ের উপর থেকে কম্বল একপাশে সরিয়ে রেখে খাট লাগোয়া টেবিলের ওপর থেকে গ্লাসের জলটা ঢকঢক করে খেয়ে নিল। আবার সেই স্বপ্নে খুন। গতরাতে ঘুমের ওষুধ সে খায়নি, বেশ কয়েক রাতেই খাচ্ছে না, তাই স্বপ্নহীন ঘুমের কোনো গ্যারান্টি অবশ্যই ছিল না। স্বপ্ন দেখা এড়ানোর জন্য কত রাত সে ওই ঘুমের ওষুধ খাবে? ডক্টর ত্রিপাঠী বারবার বলে দিয়েছেন বেশি ঘুমের ওষুধ খেলে হার্টের ক্ষতির সম্ভাবনা। অর্ধেন্দু শেখর রায় মারা যাবেন। অনির্বাণ ও আরও লক্ষ লক্ষ বাঙালি ওনার ভক্ত। আচ্ছা, স্বপ্নে যাই দেখুক অনির্বাণ, বাস্তবে কি জীবন নেওয়ার বদলে জীবন বাঁচানোর একটা চেষ্টা করতে পারে অনির্বাণ? কিন্তু অর্ধেন্দুবাবুর মৃত্যু ঠিক কিভাবে হবে সেটা তো জানা নেই। কোন দিক থেকে সাবধান হতে বলবে ওনাকে? দিনটা রবিবার। হরিপদর বাজার থেকে ফিরতে ফিরতে 8টা বেজে যাবে। অনির্বাণের হাত মুখ ধোয়া, দাড়ি কামানো সব হয়ে গেছে। স্বপ্ন দেখে ঘুমটা না ভাঙলেও
এমনিতেও ছুটির দিনগুলোতে অফিস যাবার দিনের অভ্যেস তাকে বাঁধা সময়েই জাগিয়ে দেয়। একটু বেশিক্ষণ আয়েশ করে ঘুমানো আর হয় না। রাইটিং ডেস্কে বসে অফিস প্রেজেন্টেশনের ফাইল, সেলস গ্রাফের বিভিন্ন ফাইল, পেন ড্রাইভ ইত্যাদি একপাশে সরিয়ে রেখে একটা রাইটিং প্যাড টেনে নিল অনির্বাণ। বেনামি চিঠি। হ্যাঁ, এটাই একমাত্র পথ। দেখা করে বা ফোন করে সাবধান করাটা সম্ভব নয়। হয় তাকে পাগল ঠাওরাবে বা সন্দেহ করবে, বা ভয় পেয়ে বাড়ির লোক পুলিশের হাতে তুলে দেবে। মানুষ ভবিষ্যৎ জানার জন্য ব্যাকুল হয় ঠিকই, কিন্তু সেই ভবিষ্যৎবাণীও তাকে অনেক কায়দা করে শোনাতে হয়, নইলে জোচ্চোর তকমাটাই জুটবে। কিন্তু কিছু তো একটা করা দরকার। একটা মানুষ 1 সপ্তাহের মধ্যে মারা যাবে জেনেও হাত পা গুটিয়ে বসে থাকা যায় নাকি? বেশ কিছুক্ষণ অনির্বাণ কলম হাতে নিয়ে বসে রইল। কিভাবে লিখে সাবধান করা যায়? আপনার শুভাকাঙ্ক্ষী, নাকি আপনার গুণমুগ্ধ এক জ্যোতিষী গণনা করে জানতে পেরেছি মজা মন্দ নয়, সদা সত্য কথা বলিবে, কথাটা উপদেশ বইতেই মানায়। মানুষের হজম হয় এমন সত্যই সদা বলিবে, এইটাই বাস্তবে উপদেশ হওয়া উচিত। নির্যশ সত্যি কথা বলার জন্য এই পৃথিবীতে কম মানুষকে পিটিয়ে বা পুড়িয়ে মারা হয়নি। শেষ অবধি যেটা দাঁড়ালো সেটা একটা সাবধান হবার অনুরোধপত্র। অর্ধেন্দু শেখরের এক গুণমুগ্ধ তান্ত্রিক ও জ্যোতিষী তাকে একান্ত অনুরোধ করছে যে 15ই ডিসেম্বর থেকে 1 সপ্তাহ উনি যেন সব দিক দিয়ে সাবধানতা অবলম্বন করেন। কারণ গণনা বলছে মৃত্যুর সম্ভাবনা প্রবল। কিভাবে হবে বলা মুশকিল। স্বাভাবিক না অস্বাভাবিক সেটাও বলা সম্ভব নয়। কিন্তু এর আগে বহুবার গণনা ফলে গেছে বলেই নিছক শুভাকাঙ্ক্ষী হিসেবে এই চিঠি। রবিবার হলেও আজই পাঠানো দরকার। হরিপদ বাজার থেকে ফিরলেই চা খেয়ে বেরোবে ঠিক করল অনির্বাণ। বেসরকারি কুরিয়ার ছাড়া গতি নেই। পাড়ারটা হলে চলবে না, তাকে ভালোই চেনে। অর্ধেন্দুবাবুর সত্যি যদি মৃত্যু হয় এবং অস্বাভাবিকভাবেই হয়, আর তার পাঠানো বেনামি চিঠি যদি পুলিশের হাতে পড়ে, তাহলে চিঠি কালেকশন সেন্টারের ঠিকানা ও আসল লোকের বাড়ির হদিশ বার করতে পুলিশের কয়েক ঘন্টার বেশি লাগবে না। বাইকে ঢাকুরিয়া অবধি যেতে হবে। ওখানে একটা আছে কালেকশন পয়েন্ট, 7 দিনই খোলা থাকে। তাকে চিনবেও না। যোদ্ধার পরাজয় নাটকটা অনির্বাণের দেখা। একাডেমিতে এখনও হৈ হৈ করে চলছে। একাডেমির ঠিকানাতেই পাঠিয়ে দেবে। প্রেরকের একটা মিথ্যে নাম ঠিকানা দিয়ে চিঠিটা পাঠাবে। ডেলিভারি ডিটেলস কুরিয়ার ওয়েবসাইটে দেখে নিলেই হবে। তন্ত্রমন্ত্র জ্যোতিষশাস্ত্রে অর্ধেন্দুবাবুর আদৌ আস্থা বা গুরুত্ব দেবার সম্ভাবনা আছে কি না তা অবশ্য জানা নেই। তবুও অনির্বাণের অনেকটা হালকা লাগলো নিজেকে। কিছু একটা করার চেষ্টার মধ্যে মনের ক্লান্তি দূর করার ক্ষমতা থাকে। অনির্বাণ একটা গানের কলি শীষ দিতে দিতে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আরও একবার চোখ রাখা যাক ডক্টর ত্রিপাঠীর কেস ডায়েরিতে। 16ই ডিসেম্বর 2019। আজ সকালে বন্ধু এডি মানে এডওয়ার্ড শেলডনের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা হলো। এডি উত্তেজিত হলে নিজের 2 হাত পরস্পরের সাথে বারবার ঘষে। আজও তাই করছিল। প্রিমনিশন বা স্বপ্নে খারাপ কিছু ঘটার আভাস পাওয়া, এটা যে নতুন নয় সেটাও আমায় মনে করিয়ে দিল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দুর্ঘটনা ঘটার দিন 4 আগে একজন 52 বছরের ভদ্রমহিলা মার্থা ফার্নান্ডেজ স্বপ্নে আভাস পেয়েছিলেন। মার্থা এডওয়ার্ডের পেশেন্ট। কিন্তু অনির্বাণ সরকারের কেসটার যে নতুনত্ব আছে সেটা এডিও স্বীকার করল। এডি আমাকে হিপনোটিজমের সাহায্যে পেশেন্টের অবচেতনের আরও গভীরে যাওয়ার পরামর্শ দিল। আমি জানতাম ও এটাই বলবে। ওর ধৈর্যটা বরাবরই একটু কম। হিপনোটিজম নিয়ে মুশকিল হলো অবচেতনকে বেশি নাড়াচাড়া করলে অনেক সময় এই বিশেষ ক্ষমতা হারিয়ে যায়। তখন আর ফার্দার স্টাডিজের কোনো উপায় থাকে না। দ্য পেশেন্ট ইজ টেকনিক্যালি কিওর্ড বাট লুজেস হিজ স্পেশাল এবিলিটি। আমি সেই রিস্কটা নিতে চাই না এক্ষুনি। এর মধ্যে আরও 2 দিন পেরিয়েছে। আজ 18ই ডিসেম্বর 2019। গতকাল বেনামে পাঠানো চিঠি ডেলিভার্ড হয়ে গেছে সকালবেলায়, কিন্তু শেষ রক্ষা হলো না। আজকের নিউজ টাইম ডেইলির প্রথম পাতায় খবরটা দেখল অনির্বাণ।
গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এ যুগের কিংবদন্তি অভিনেতা অর্ধেন্দু শেখর রায়। একাডেমি অফ ফাইন আর্টসের নাটকের ড্রেসিং রুমে অর্ধেন্দুবাবু সবে যোদ্ধার পরাজয় নাটকের শেষ সিন করে প্রচুর হাততালি কুড়িয়ে ড্রেসিং রুমের নিজের চেয়ারে এসে বসেছিলেন। লোকজন অ্যাম্বুলেন্স ডাকারও সময় আর পড়তে ইচ্ছে হলো না অনির্বাণের। কাগজটা সরিয়ে রাখল। আজ আর অফিস যেতে পারবে না অনির্বাণ। ডক্টর ত্রিপাঠীর সেক্রেটারিকে ফোন করে ভবানীপুরের চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করল 11:30টায়। হাতে ঘন্টা তিনেক সময় আছে। কিছু জরুরি অফিস মেইল পাঠাতেই হবে। হরিপদর দিয়ে যাওয়া কফিতে চুমুক দিয়ে অনির্বাণ ল্যাপটপ খুলল। আপনার স্বপ্নের ইঙ্গিত আরো অ্যাকিউরেট হচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে। বললেন ডক্টর ত্রিপাঠী। 54 বছর বয়স্ক, ফর্সা রং, মাঝারি হাইট, এক মাথা কাঁচা পাকা চুল, মোটা গোফটাও কাঁচা পাকা, চোখে রিমলেস চশমা। ডক্টর ত্রিপাঠীকে দেখলে প্রফেসর বলেই মনে হয়। একটা লাল চামড়া মোড়া চেয়ারে বসে আছেন। পিছনে খোলা বড় জানলা দিয়ে ব্যস্ত শ্যামাপ্রসাদ মুখার্জি রোড দেখা যায়। তবে এই 8 তলায় বাইরের আওয়াজ বিশেষ আসে না। ডক্টর ত্রিপাঠীর চেয়ারের সামনে বেশ বড় পুরনো আমলের সবুজ রেক্সিন টপ টেবিল। টেবিলের অপর প্রান্তে দুটো চেয়ার। টেবিলের বাঁদিকে বেশ বড় ও আরামপ্রদ সোফা, যার উপর অনির্বাণ আধশোয়া হয়ে বসে আছে। অনির্বাণ জিজ্ঞাসু দৃষ্টিতে ডক্টর ত্রিপাঠীর দিকে তাকালো। ডক্টর ত্রিপাঠী নিজের চেয়ারে হেলান দিয়ে বললেন, আই সি। ঘটনাস্থল অর্ধেন্দুবাবুর মৃত্যু সেই নাটকের জায়গাতেই হলো, অবশ্য স্টেজে নয়, ড্রেসিং রুমে। ইনডিড ইট ওয়াজ হিজ লাস্ট অ্যাক্ট অ্যাজ ইউ ড্রিমড। কিন্তু কিছু করতে তো পারলাম না। ডক্টর ত্রিপাঠী এই যুবক পেশেন্টের দিকে সস্নেহ দৃষ্টিতে তাকিয়ে বললেন, এই যে মানুষ ভবিষ্যৎ দেখতে পারে না, আগামীকাল তার কাছে অজানা, এটা তার কাছে আশীর্বাদ। কিন্তু মানুষ এটা বোঝে না। সে কাল কি হবে সেটা জানার জন্য উদগ্রীব। 2 বছর বাদে একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হবে, অঙ্গহানি হবে, বা 3 বছর বাদে মৃত্যু হবেই, এসব জেনে ফেলাটা একজনের পক্ষে কতটা যন্ত্রণার সেটা নিশ্চয়ই অনুমান করতে পারেন। ইগনোরেন্স ইজ ব্লিস ইনডিড, মাই ডিয়ার। কিন্তু জানতে পারলে অন্তত সাবধানতা বা মানসিক প্রস্তুতি। লাভ নেই ভাই। অন্যের মৃত্যুর কথা জানতে পেরেই আপনি কতটা মানসিক কষ্ট পাচ্ছেন সেটা তো আপনি নিজেই ভালো বুঝছেন। আর মানুষ নিজের মৃত্যুর কথা আগে থেকে জেনে গেলে পাগল হয়ে যাবে। নিজের বা নিজের প্রিয়জনের সম্পর্কে খারাপ কিছু আগে থেকে জেনে ফেলার মানসিক চাপ প্রচণ্ড। যাক, আমি 2 মাইল্ড ডোজের নার্ভ রিল্যাক্স করার ওষুধ দিলাম, অল্টারনেট করে খাবেন। এই ধরনের বিশেষ ক্ষমতা একটা বয়সে কিছু মানুষ লাভ করে, আবার একটা সময় সেটা চলেও যেতে পারে। আমি এই নর্মাল কোর্সটা হ্যাম্পার করতে চাই না। আপনি শুধু আমার পেশেন্ট নন, আপনার ব্যাপারটা আমার কেস স্টাডির মধ্যেও পড়ে। তাই ফ্রম ইউর নেক্সট ভিজিট অনওয়ার্ডস কোনো ফিজ লাগবে না। ইটস প্রিভিলেজ এক্সটেন্ডেড টু ইউ। একটু ধৈর্য রাখুন। এই ধরনের কেস একটু সময় ডিমান্ড করে। কাজ করুন, খাওয়া দাওয়া করুন, সোশ্যালাইজ করুন, মেনটেন ইউর নর্মাল লাইফ। ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নেই। উই উইল মিট অ্যাগেইন ইন আ মান্থস টাইম, ওকে? ফিরে যাই ডক্টর ত্রিপাঠীর কেস ডায়েরিতে। 19শে ডিসেম্বর 2019। অনির্বাণ সরকারের কেসটা খানিকটা চেনা রুটে আসছে মনে হয়। বিশেষ ক্ষমতা আস্তে আস্তে শার্প হচ্ছে। স্বপ্নের প্রেডিক্টিভ ডিটেইলস অ্যাকিউরেসির দিকেই যাচ্ছে। যাক, আপাতত বড়দিন আসছে। তুতুল সোনার সঙ্গে দেখা হবে। আজ থেকে জানুয়ারির 3 তারিখ অবধি চেম্বার বন্ধ। এই সব বিষয় ভাবনা চিন্তা যা করার সব আবার সামনের বছর। এদিকে আজ 21শে ডিসেম্বর। এখন রাত 3:34। দেওয়াল ঘড়ির সেকেন্ডের একটানা টিকটিক শব্দের সঙ্গে আরেকটা শব্দ মিশছে। ঘুমন্ত অনির্বাণের মুখ থেকে একটা চাপা আওয়াজ আসছে। অনির্বাণ স্বপ্ন দেখছে।
রাস্তাটা পাহাড়ি কিন্তু মসৃণ। অনির্বাণ হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে। ভোরবেলা, কিন্তু ভালো করে কিছুই দেখা যাচ্ছে না, এত কুয়াশা। এবার একটা বেশ বড় খোলা জায়গা এলো। কয়েকটা কাঠের সুদৃশ্য বাংলো পরপর রয়েছে। কাউকে খুঁজছে অনির্বাণ। বাংলোর খানিকটা পিছনে খাদের ঢাল রেলিং দিয়ে ঘেরা। কুয়াশা একটু হালকা হলো কি, একটু যেন ফিকে রোদের আভাস। ডান দিকে রেলিং ঘেঁষে কে দাঁড়িয়ে? লাল পোশাক পরা, মুখ জুড়ে লম্বা সাদা দাড়ি গোঁফ, মাথায় লাল টুপি। অনির্বাণ যাকে খুঁজছিল তাকে পেয়ে গেছে ও। কার্যসিদ্ধির জন্য সুবিধে মতো জায়গাতেই পেয়েছে। পিছন থেকে ঠেলাটা এত জোরে দিল অনির্বাণ, 3 ফুটের রেলিংয়ের ওপারে খুব সহজেই লাল পোশাক পরা শরীরটা হুমড়ি খেয়ে খাদের দিকে চলে গেল। কত হাজার ফুট গভীর হবে খাদটা অনির্বাণ জানে না। সে শুধু জানে ওই খাদটার গভীরে সান্টা ক্লজ চির বিশ্রাম নেবে। অনির্বাণের ঘুম ভাঙল এরপরেই। নিশুতি রাত। দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠল। যাদবপুর অঞ্চলের এই পাড়াটা এমনিতেই নির্জন। শীতের রাতে যেন আরও বেশি নিস্তব্ধ মনে হয়। এই উদ্ভট স্বপ্নের আবার কি মানে? সান্টা ক্লজ সে তো এক কাল্পনিক চরিত্র। একটা কাল্পনিক চরিত্রকে খুন করা যায় কি করে? স্বপ্নে না হয় হয়ে যায়, কিন্তু অনির্বাণের স্বপ্নে খুন মানে তো বাস্তবেও মৃত্যু ঘনিয়ে এলো। সেটা হয় কি করে? ঘুম আর আসবে না। অনির্বাণ শুয়ে শুয়েই 7-5 ভাবতে লাগলো। তবে কি তার এই বিশেষ ক্ষমতা আস্তে আস্তে দুর্বল হচ্ছে? তাহলে কি স্বপ্নগুলোকে আর বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন হবে না এখন থেকে? আজ 25শে ডিসেম্বর। বছরের এই একটা সময়ে ডক্টর ত্রিপাঠীর দেখা হয় তার ছেলে অম্বিকেশের সঙ্গে। ডক্টর অম্বিকেশ ত্রিপাঠী, নিউরোসার্জন, মিশিগান স্টেট হসপিটালে কর্মরত। এই সময়টাই তার স্ত্রী নন্দিতা ও ছেলে 4 বছরের তুতুলকে নিয়ে সে দেশে এসে কটা দিন বাবার সাথে কাটিয়ে যায়। এবারে কলকাতায় নয়, ঠিক হয়েছিল ক্রিসমাস নিউ ইয়ার কাটানো হবে পাহাড়ে। অম্বিকেশ কয়েকদিন আগেই পরিবার নিয়ে চলে এসেছে এই সুন্দর রিসর্টে। ডক্টর ত্রিপাঠী তার কাজ সেরে গাড়িতেই চলে আসবেন এখানে। মিরিক থেকে মাত্র 4 কিলোমিটার। জায়গাটার নাম কুহিরো। কুহিরো মানে কুয়াশা। গতকাল 24শে ডিসেম্বর এসে পৌঁছেছেন ডক্টর ত্রিপাঠী বিকেল 4টে নাগাদ। 2টো ডিলাক্স ঘর নেওয়া আছে। এছাড়া 2 জন ড্রাইভারের থাকার ব্যবস্থাও করা আছে। কাল সবাই একসঙ্গে ডিনার করেছেন ডাইনিং হলে। এতটা পথ গাড়িতে এসে বেশ ক্লান্ত ছিলেন ডক্টর ত্রিপাঠী। তাই অম্বিকেশের তার জন্য নিয়ে আসা উপহার উৎকৃষ্ট ওয়াইনের বোতল খোলাটাও মুলতুবি রয়েছে। আজ সবাই মিলে মজা করা হবে। বাট ফার্স্ট থিং ফার্স্ট, প্রিয় নাতি তুতুলের জন্য বিগ সারপ্রাইজটা তো ডক্টর ত্রিপাঠীকে এখনই দিতে হবে। 3টে বড় গিফট র্যাপ করা বাক্স ভর্তি উপহার নিয়ে ডক্টর ত্রিপাঠী তাই চলেছেন সুন্দর লন পেরিয়ে ওদের রুমটায়। তুতুল তাকে দেখলে চমকে যাবেই। ডিলাইটফুল সারপ্রাইজ। ডক্টর ত্রিপাঠীর মুখে একটা স্নেহের হাসি খেলে গেল। রিসর্টের কেউ এখনো ওঠেনি নাকি? সকাল 7:30। লনটা ফাঁকা। চারিদিকে বেশ কুয়াশা। কুহিরো নাম সার্থক। কাছেই কোথাও একটা অচেনা পাখি ডাকছে, টি টু টি টু। ডক্টর ত্রিপাঠীর চলার গতি কমে এলো। খুব ভারী কি উপহারগুলো? না, তা তো নয়। এই ঠান্ডাতেও কপালে বিন্দু বিন্দু ঘাম এসেছে। হঠাৎ বুকের বাঁ দিকে একটা তীব্র যন্ত্রণা। ডক্টর ত্রিপাঠী বুঝতে পারলেন তার কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে। প্রায় লনটা পেরিয়ে এসেছেন। একটা রডোডেন্ড্রনের ঝোপ, তার ওপারেই ওদের রুম। যে করেই হোক অম্বিকেশের রুমের দরজায় পৌঁছতেই হবে। ছেলে জানে এই অবস্থায় কি করতে হবে। আর বড় জোর 10-12 পা। ছেলের নাম ধরে ডাকতে গিয়ে পারলেন না। লনের নরম ঘাসে মুখ থুবড়ে পড়ে গেলেন।
পাখিটা এক নাগাড়ে ডেকে যাচ্ছে, টি টু টি টু। সান্টা ক্লজের বেশ পরিহিত, এমনকি মুখে নকল শুভ্র দাড়ি গোঁফ লাগানো ডক্টর অমরেশ ত্রিপাঠীর তার নাতিকে সারপ্রাইজ দেওয়া আর হলো না। খুহিরো হলিডে রিসর্টের সুন্দর লনে পড়ে রইলেন উপুড় হয়ে, চিরবিশ্রাম। কুয়াশা একটু হালকা হলো কি, একটু যেন ফিকে রোদের আভাস। শুনলেন স্বপ্নে খুন, কাহিনী ইভান গুপ্ত, নাট্যরূপ সৌরভ, গল্পের সূত্রধার আমি সৃজা, বিভিন্ন চরিত্রে অনির্বাণ, শুভ, ভদ্র, ডক্টর ত্রিপাঠী, সৌরভ, গল্প পাঠে সৌরভ, শব্দগ্রহণ সম্পাদনা মিউজিক সৌরিশ ভট্টাচার্য, পোস্টার ডিজাইন তীর্থঙ্কর ভূঁইয়া, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় সৌরভ। আজ এই পর্যন্তই। পরবর্তী সপ্তাহে আমরা আসছি অন্য গল্প নিয়ে। ভালো থাকুন। নমস্কার।